সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব, যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন তাহলে এর সমগোত্রী অঙ্কগুলো আপনারা করতে পারবেন। পাশাপাশি আমি কিন্তু মূল নিয়ম প্লাস শর্টকাট নিয়ম এই দুটোই আলোচনা করার চেষ্টা করব। যে অঙ্কগুলো আমি করে দিব সেগুলোতে তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। তো শুরুতেই স্ক্রিনে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? অঙ্কটা আমাদের করতে হবে। তো দেখেন খেয়াল করে, এখানে কিন্তু দুটো জিনিস রয়েছে। প্রথমেই একটা হচ্ছে করিম এবং আর একটা হচ্ছে রহিম। এই দুজনের নম্বরের অনুপাত কত? 3:4। তাহলে করিমকে যদি আমরা কে ধরি আর রহিমকে যদি আমরা আর ধরি তাহলে বিষয়টা কি দাঁড়ায় বলেন তো দেখি। তাহলে আমি করিমকে কে ধরলাম আর রহিমকে আর ধরলাম। তাহলে আমি বলতে পারি যে করিম অনুপাত রহিম, তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি। করিম অনুপাত রহিম ইকুয়াল 3:4, তাই না? তাহলে 3:4 এটা আমাদের প্রথমেই আমরা পেয়ে গেলাম। এর পরের লাইন আসেন, এবং বলা হচ্ছে রহিম ও মোহন। তাহলে রহিমকে আমি তো আর ধরেছি, আর মোহনকে এবারে কি ধরবো আমরা? এম ধরবো, এমতে মোহন। তাহলে আমরা রহিম অনুপাত মোহন ইকুয়াল কত বলতে পারি বলেন তো দেখি। কি লেখা আছে? 6:7। তাহলে আমরা বলতে পারি 6:7। এবারে চেয়েছে কি, তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? তাহলে আমাদের চেয়েছে করিম অনুপাত মোহন ইকুয়াল হচ্ছে হোয়াট, এটা আমাদেরকে করতে হবে আর কি। তাহলে খেয়াল করে দেখেন বিষয়টা, এই যে অনুপাতের যে অঙ্কটা, এই অঙ্কটা করার জন্য বেশ কয়েকটা প্রসেস রয়েছে। তো সবচেয়ে বেস্ট যে প্রসেসটা সেটা হচ্ছে দ গুণন পদ্ধতি। দ গুণন পদ্ধতি কিভাবে কাজ করে তাহলে দেখেন, দ এর এরকম, অর্থাৎ উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে উপরের দিকে এবং আবার উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে দ। তো দ এর এই যে টানটা রয়েছে, এই টানটা, তো আমরা প্রথমে এই কোণাটা দেখব মিল আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর 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 মিল রয়েছে। যেহেতু এই দুটো মিল রয়েছে, অর্থাৎ রহিম আর রহিম মিল রয়েছে, তো সেক্ষেত্রে আমরা দ গুণন পদ্ধতি এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে শুরুতে কে আছে, আমরা কে লিখব। অনুপাত এই দুই আর এর মধ্যে আমরা একটা আর লিখব। অনুপাত এই এম আছে, আমরা এম লিখে ফেলব। ইকুয়াল 3 আর 6 গুণ করলে কত হয়? 3 6 18। অনুপাত 6 আর 4 গুণ করলে কত হয়? 4 6 24। অনুপাত 4 আর 7 গুণ করলে কত হয়? 4 7 28। নিশ্চিতভাবে আপনারা বুঝে গিয়েছেন যে দ এর উপর থেকে নিচ এই দুটো গুণ করে বসালাম, এই বাম থেকে ডানে উপরের দিকে এই দুটো গুণ করে বসালাম, এবং উপর থেকে নিচ এই দুটো গুণ করে এখানে বসালাম। তাহলে কি কি চেয়েছে? করিম আর মোহন। তাহলে করিম কত? করিম হচ্ছে কত? খেয়াল করে দেখেন, করিম হচ্ছে আমাদের কিন্তু 18। তাহলে করিমের জায়গায় আমরা 18 বসাই দিলাম। অনুপাত মোহন কত? মোহন হচ্ছে 28। তাহলে মোহনের জায়গায় আমরা 28 বসালাম। এখন আমরা অনুপাত মানে জানি ভগ্নাংশ, মনে রাখবেন 18:28 মানে হচ্ছে 18/28। তার মানে অনুপাতের প্রথমটা হচ্ছে লব, এবার লব এবং পরেরটা হচ্ছে হর। তাহলে লবটা উপরে থাকে, হরটা নিচে থাকে। তো মনে রাখবেন প্রথমে যেটা সেটা উপরে, পরে যেটা সেটা নিচে। কাটাকাটি যদি করি 9 2 18 আর 14 2 28, তাহলে 9/14। তার মানে এটাকে আমরা বলতে পারি 9:14, মানে 9:14। তাহলে 9:14 দেখেন আমাদের আনসার। ওকে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম অঙ্ক কিন্তু আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। আপনারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। এবারে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? এখানে আমরা যেটা করব, প্রথমে যেহেতু আমাদের বের করতে বলেছে, কি বলেন তো দেখি, আমাদের বের করতে বলেছে বলেন দেখি, বলা হচ্ছে 6টি ভেড়ার মূল্য কত। খেয়াল করে দেখেন একটু, 6টি ভেড়ার মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা যদি একটা ভেড়ার মূল্য বের করতে পারি তাহলে 6টা ভেড়ার মূল্যও বের করতে পারবো। তো একটা ভেড়ার মূল্য বের করার জন্য আমরা একটা কাজ করব, যে যেহেতু বলা হচ্ছে যে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। আচ্ছা, এখন বলা হচ্ছে 2টি গরুর মূল্য 3000 টাকা। আচ্ছা বলেন তো একটা গরুর মূল্য কত? নিঃসন্দেহে
1500 টাকা, কেননা দুইটি গরুর মূল্য যেহেতু 3000 টাকা, তাহলে আমি যদি এখানে দুইটির জায়গায় বলি যে একটি গরুর মূল্য কত টাকা, তাহলে 1500 টাকা। এটা নিশ্চয়ই আপনারা বোঝেন। তাহলে একটা গরুর মূল্য 1500 টাকা আমরা পেলাম। তাহলে 5টা গরুর মূল্য কত বলেন তো দেখি। তাহলে 5 15 75, তাহলে 5টা গরুর মূল্য হচ্ছে 7500 টাকা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু প্রশ্নপত্রের মধ্যেই আপনাদেরকে ক্যালকুলেশন করে নিতে হবে। আলাদা করে যদি আপনি বের করতে যান হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য জাস্ট এভাবে বের করবেন যে একটা গরুর মূল্য 1500 টাকা, তাহলে 5টা গরুর মূল্য 5 15 75, তার মানে হচ্ছে 7500 টাকা। তাহলে আমরা কি বলতে পারি না এখন যে এই 15টি ভেড়ার মূল্য 7500 টাকা, যেহেতু 15টি ভেড়ার মূল্য আর 5টি গরুর মূল্য সমান, তাই না? তাহলে আমরা এখন বলতে পারি যে 15টি ভেড়ার মূল্য কত টাকা বলেন তো দেখি, 7500 টাকা। এবার তাহলে একটা ভেড়ার মূল্য আমি অনায়াসেই বের করে ফেলতে পারি। তাহলে 7500কে কত দ্বারা ভাগ করব, 15। তাহলে আমি কি পাই, তাহলে দেখেন 3 15 5 15 75, তাহলে 500 টাকা। তাহলে একটা ভেড়ার মূল্য কত টাকা, একটা ভেড়ার মূল্য 500 টাকা। তাহলে 6টা ভেড়ার মূল্য কত, তাহলে 500কে কত দ্বারা গুণ করব, 6 দ্বারা, তাহলে 5 6 30, তার মানে কয় হাজার টাকা বলেন তো দেখি, 3000, সরি আমাদের 5 6 30 যেহেতু, তাহলে 5 6 30 দিলাম, আর এই দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম, তার মানে 3000 টাকা। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর দেখেন 3000 টাকা। ওকে, তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই যে অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে কি বলা হলো এখানে দেখেন, কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে। আচ্ছা, একটা ত্রিভুজ তাহলে শুরুতে আমাদের প্রয়োজন। তাহলে শুরুতেই আমরা একটা ত্রিভুজ নিয়ে আসব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ABC একটা ত্রিভুজ। তো এই ABC ত্রিভুজের হচ্ছে আমরা অঙ্কটার লাইনটা একটু পড়ি যে কি বলা হচ্ছে এখানে, কোনো ত্রিভুজের, তাহলে এই যে একটা ত্রিভুজ 3টি বাহুকে, তার মানে এই একটা বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু, 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে, তাহলে 3টা বাহুকে এবার আমরা বর্ধিত করব। তো আমি 3টা বাহুকে বর্ধিত করার জন্য প্রথমে আমি এই AC বাহুকে আমি বর্ধিত করব। তাহলে আমি AC বাহুকে বর্ধিত করলাম, তার মানে এই দিকে আমি এটাকে বর্ধিত করে দিলাম। আপনারা একটু বুঝে নেন যে AC বাহুকে বর্ধিত করলাম, তাহলে এটা ধরেন C ড্যাশ দিয়ে দিলাম আমি। AC বাহুকে বর্ধিত করে এটা হয়ে গেল কত, AC ড্যাশ। এবার আমি এই BC বাহুকে বর্ধিত করতে চাই, তো BC বাহুকে আমি এই দিকে বর্ধিত করলাম। ওকে, বা CB বাহুকে আমি এই দিকে বর্ধিত করলাম, তাহলে এটা B ড্যাশ ধরেন। আর এই যে AB বা BA যে বাহুটা আছে, এই বাহুটাকে আমি এই দিকে বর্ধিত করলাম, অর্থাৎ উপরের দিকে বর্ধিত করলাম, তাহলে এটাকে বললাম আমি A ড্যাশ। এই হলো ত্রিভুজটা বর্ধিত করার পর যে এইভাবে হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটি। আচ্ছা, তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ সম্পর্কে ধারণা নিতে হবে। মনে রাখবেন এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। এগুলো কি কোণ? অন্তস্থ কোণ। আর এই যে বাইরের দিকে যে কোণগুলো হবে, বাইরের দিকের কোণগুলো হবে বহিস্থ কোণ। তাহলে এখানে বহিস্থ কোণ কোণগুলো তৈরি হচ্ছে, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে এটার বহিস্থ কোণ, এটা হচ্ছে এটার বহিস্থ কোণ, এবং এইটা হচ্ছে এটার বহিস্থ কোণ। তাহলে এগুলো হচ্ছে অন্তস্থ কোণ আর বাইরের গুলো হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো ত্রিভুজ যেহেতু 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ ছিল, তাই না? তার মানে এই কোণটা 90 ডিগ্রি আমরা বলতে পারি। আর এটার সমষ্টি তাহলে কত হবে? 90, কেননা 90 90 180। তাহলে ধরে নিলাম এটা হলো 50 ডিগ্রি, আর এটাকে ধরে নিলাম তাহলে এটা হলো 40 ডিগ্রি। কেননা 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি 180 ডিগ্রি, মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা আমরা একটা উপপাদ্য থেকে জানি। 2 সমকোণ মানে 180 ডিগ্রি, অর্থাৎ 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ, যে কোনো ধরনের ত্রিভুজ হোক, আমি যদি একটা এরকম করে ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজটার এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই 3 কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এভাবে ধরে নিলাম। নেয়ার পরে এখন আমরা আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে আমরা যদি একটা সরল কোণ অঙ্কন করি, ধরেন এই হচ্ছে একটা আমাদের সরল কোণ, এই সরল কোণের এইটা ধরেন একটা বিন্দু, এইটা সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি একটা সরল কোণ সবসময় 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা বলেন তো দেখি, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি উৎপন্ন করছে এইটুকু,
তাহলে বাকি এইটুকু কি হবে? এইটুকুও 90 ডিগ্রি, কেননা 90 90 180, তার মানে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণটা 90 ডিগ্রি। এবার আসেন, এই কোণটা যেহেতু 40 ডিগ্রি উৎপন্ন করছে এইটুকু, তাহলে এইটুকু কত হবে? নিঃসন্দেহে 100 কত ডিগ্রি? 140 ডিগ্রি হবে, কেননা 140 আর 40 180 হয়। তাহলে এটা 50, তাহলে নিঃসন্দেহে এটা 130 ডিগ্রি হবে। এই যে এই কোণটা 130 ডিগ্রি হবে। কেন হবে? কারণ হচ্ছে 50 আর 130 180 হয়। তাহলে এখানে পেলাম কত? 130, এখানে 90, এখানে 140। তাহলে 130 140 আর 90 কত হয়? 0 9 4 13 14 15 16 6 হাতে কত? 1 1 আর 2 আর 3, তার মানে 360 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত? 360 ডিগ্রি। নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন বিষয়টা, যে কিভাবে এই বিষয়টা কাজ করে। এই অঙ্কটা চাইলে আপনারা মুখস্থও রাখতে পারেন। যে কোনো ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি সর্বদাই, সেটা যে কোনো ধরনের ত্রিভুজ হোক না কেন, সর্বদাই 360 ডিগ্রি হবে। মুখস্থ রাখলে বিষয়টা আর ক্যালকুলেশন করে আপনাদের পরীক্ষার হলে অ্যান্সার করতে হবে না, সরাসরি আপনারা অ্যান্সার করতে পারবেন। তবে বিষয়টা কিন্তু জানতে হবে আপনাদের যে কিভাবে কাজ করে এটা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু ঐকিক নিয়মের একটা অঙ্ক। বলা হচ্ছে যদি 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে, তবে 12টি বলদ 15 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে? তো এই ধরনের অঙ্কে শুরুতেই আমরা ফাইন্ড আউট করে নিই একটা বিষয়। সেটা কি? সেটা হচ্ছে কি বের করতে বলেছে সেটা। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে কি বের করতে বলেছে আমাদেরকে বলেছে যে কত বিঘা জমি চাষ করতে পারবে। তাহলে কত বিঘা জমি চাষ করতে পারবে, তার মানে কত বিঘা সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো যেটা বের করতে বলে সেটা কোন দিকে থাকে বলেন তো দেখি? অবভিয়াসলি সেটা ডান দিকে থাকে। অর্থাৎ প্রথম লাইনটা যখন আমরা লিখব, যেহেতু এটা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড, তো সেক্ষেত্রে প্রথম লাইনটা লেখার সময় যেটা বের করতে বলবে সেটাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা লাইনটা একটু লেখার চেষ্টা করি। লাইনটা আমরা লিখব যে 10টি বলদ 20 দিনে 50 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে আমরা লাইনটা লিখছি। লাইনটা আমরা এভাবে লিখব, 10টি বলদ কত দিনে? 20 দিনে চাষ করে কত বিঘা? ইকুয়াল 50 বিঘা। জাস্ট এভাবে আমরা ঐকিক নিয়মটা লিখে থাকি। তো দ্বিতীয় লাইনে, যেহেতু এটা ঐকিক নিয়ম, দ্বিতীয় লাইনে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একে কনভার্ট করা। তো একে যখন আমরা কনভার্ট করব, তাহলে কয়টি বলদ হবে 10টির জায়গায়? তাহলে একটি বলদ। তাহলে একটি বলদ। আচ্ছা বলেন তো দেখি, 10টি বলদ যদি 50 বিঘা চাষ করে, তাহলে একটা বলদ কম চাষ করবে নাকি বেশি চাষ করবে? তো এর পূর্বে একটু বলে রাখি, যদি কম বোঝায় তাহলে ভাগ, আর যদি বেশি বোঝায় তাহলে গুণ হবে। এটা সব সময়ের জন্য প্রযোজ্য। অর্থাৎ ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যদি কম বোঝায় তাহলে ভাগ হবে, আর যদি বেশি বোঝায় তাহলে গুণ হবে। তাহলে আমি একটু আবার বলি আপনাদেরকে, 10টি বলদ 50 বিঘা চাষ করে, তাহলে একটা বলদ কয় বিঘা চাষ করবে? নিশ্চয়ই কম চাষ করবে। তাহলে কম মানে ভাগ, ভাগ মানে হচ্ছে 50 ভাগ কত? এই 10, ভাগ হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এত বিঘা। এবার আসেন, 20 দিনে চাষ করে 50 বিঘা। আমি আবার বলি, 20 দিনে চাষ করে 50 বিঘা, তাহলে একদিনে চাষ করবে নিশ্চয়ই কম। তাহলে কম মানে ভাগ, তার মানে আবার 50কে 20 দ্বারা ভাগ। তাহলে যেহেতু ভাগ টান দেওয়াই আছে, ওই জন্য আমরা ইন্টু দিয়ে নিচে 20 দিয়ে দিলাম। আসলে 10-এর সাথে 20 ইন্টু, কিন্তু মূল কাজটা হয়েছে 50-এর সাথে 20 ভাগ। এই জন্য আমরা এইভাবে দেই। নিশ্চয়ই এবার বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করি ঐকিক নিয়মের অঙ্কগুলোতে, সেটা হচ্ছে এই দ্বিতীয় লাইনটা বের করার পর প্রথম লাইনটা আমরা অঙ্ক থেকে মনে মনে বাদ দিয়ে দিই। আমরা কাটা দিলাম আর কি, যে এইটা আর হিসাব হবে না। কিন্তু আপনারা যখন লিখিত অঙ্ক করবেন তখন তো আর কাটা দেবেন না এভাবে, তাই না? তাহলে বিষয়টা দেখেন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একটি বলদ একদিনে চাষ করে এত বিঘা জমি। তাহলে এবার একটা বলদের জায়গায় যদি বলদ 12টা হয়, তাহলে বলদ যদি 12টা হয়, তাহলে অবশ্যই বেশি চাষ করতে পারবে, তার মানে বেশি মানে গুণ। তাহলে আমি পরের লাইন না, আচ্ছা পরের লাইনটা আমি লিখি। ওকে, আপনাদের অনেকেরই হয়তো প্রবলেম আছে এই ধরনের অঙ্কগুলোতে। 10 গুণন 20, তাহলে কি হবে বলেন তো দেখি? একটি বলদ চাষ করে এত বিঘা, তাহলে 12টা বলদ চাষ করবে নিশ্চয়ই বেশি জমি, তাহলে বেশি মানে গুণ। তাহলে গুণ মানে উপরে চলে যাওয়া, তার মানে গুণ হচ্ছে 12। ওকে, এখানে গুণন 12 দেওয়ার অর্থ হচ্ছে উপরেই চলে যাওয়া। এবার আসেন আর একটা জিনিস হবে, তাহলে একদিনে চাষ করে এত বিঘা, তাহলে এবার 15 দিনে চাষ করবে কত বিঘা? তাহলে দিন যেহেতু একদিনের জায়গায় 15 দিন, তার মানে বেশি বিঘা চাষ করবে, তার মানে 15 এখানে গুণ হয়ে যাচ্ছে।
তাহলে খেয়াল করে দেখেন, আমরা এই শূন্য কেটে দিলাম। আমরা 5 দিয়ে 20কে কাটবো, 4 5 20, 4 দিয়ে 12কে কাটবো, 3 4 12। তাহলে 3 আর 15 গুণ করলে 3 15 কত হয় বলেন তো দেখি? 45 বিঘা। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার উত্তর হচ্ছে 45 বিঘা বা 45 বিঘা। ওকে, তো দেখেন ক্যালকুলেশনে কোথাও ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা খেয়াল করবেন বিষয়টা, যে কিন্তু প্রসেসটা কিন্তু এটাই। হয়তো কাটাকাটি করতে কিংবা উপর নিচে বসাতে কোনো গন্ডগোল হতে পারে অনেক সময়, সব সময় না, কিছু সময়ের জন্য হতে পারে। আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। তো খেয়াল করে দেখেন যে একে কনভার্ট করলে যে জিনিসটা হবে, অর্থাৎ কম মানে ভাগ, বেশি মানে গুণ, একে কনভার্ট করার পর প্রথম লাইনটা আপনারা ভুলে যাবেন বা প্রথম লাইনটা বাদ, এবার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনকে কম্পেয়ার করবেন আপনারা। এইভাবেই আমরা অঙ্কগুলো ঐকিক নিয়মের খুব সুন্দরভাবে করে থাকি। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক। 3x² - 7x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটা হবে? তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একটু অগ্রসর হই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের কি করতে হবে? আচ্ছা, অঙ্কটা আগে তুলি। -7x - 6 এর উৎপাদক করতে হবে আমাদের। তো উৎপাদক করার সময় প্রথমেই আমরা চিন্তা করব যে কোনো কিছু কমন যায় কিনা। যদি কমন না যায় বা সূত্র পড়ে কিনা। যদি কমনও না যায়, সূত্রও না পড়ে, তাহলে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম রাশি এবং শেষ রাশি এ দুটো গুণ করতে হবে। তাহলে 6 আর 3 মানে +3x² আর -6 গুণ করলে কত হয়? -3 6 18x²। তাহলে আমরা গুণ করার পর এই রাশিটা পেলাম। এবং এই -18x²কে আমাদের কি মেলাতে হবে বলেন তো দেখি? এই যে মাঝখানের জিনিসটা আছে যে -7x, এই জিনিসটা আমাদের মেলাতে হবে। তাহলে 18 এর উৎপাদক আমরা করতে পারি 3 6 18, 6 3 9 হয় না, 9 2 18, 9 থেকে 2 গেলে 7, হ্যাঁ হয় এটা। তাহলে আমরা এইভাবে করতে পারি -9x² ইন্টু +2x²। বিষয়টা খেয়াল করে দেখেন, বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? বিষয়টা দাঁড়াচ্ছে যে এই প্লাসে মাইনাসে মাইনাস, 9 2 18x² হয়ে গেল। আর -9x² থেকে +2x² যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে কিন্তু আসলে x² দুটো হবে না, আমি x² দুটো মুছে দিচ্ছি, এইটা আর এটা হবে না, কেননা x আর x গুণ করলে x² হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা পরের লাইন কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখেন। 3x² - 9x + 2x - 6, এটা তাহলে কি দাঁড়ালো? এই দুটো গুণ করে চিহ্ন সহ যা হবে, এইটুকু আর এইটুকু গুণ করে, অর্থাৎ চিহ্ন সহ গুণ করে তাই হইতে হবে, নচেত কিন্তু মিডল টার্ম হবে না। আপনারা জিনিস সংখ্যাগুলো বুঝলেও হচ্ছে অনেক সময় চিহ্নগুলো অ্যাভয়েড করে যান, আসলে চিহ্ন সহ হিসাবটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে 3x যদি আমরা কমন নেই থাকে একটা x -3 থাকে, +2 যদি আমরা কমন নেই x -3 থাকে, তাহলে x -3 দুইটা আছে, দুইটার মধ্যে একটা x -3 আর 3x + 2 আছে, আমরা 3x + 2 বাইরের গুলো আমরা লিখে ফেললাম। তাহলে x -3 একটা, 3x + 2 একটা, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখেন 3x + 2 আর x -3 নিঃসন্দেহে বুঝে গিয়েছেন, অর্থাৎ এটা প্রথমে আছে আর এটা পরে আছে। আচ্ছা, এই সামনে এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা এমনিতে একটা টান দিয়ে অঙ্কটার অ্যান্সার এখানে দেয়া হয়েছে। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x - y = 10, xy = 5 হলে x + y² = কত? তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমাদের কি করতে হবে? আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে ধারণা রাখতে হবে খুব ভালোভাবে। ওকে, অথবা আমরা দেখা মাত্র এই ধরনের অঙ্ক করতে পারি। আচ্ছা, কিভাবে করতে পারি? দুটি সংখ্যার গুণফল হচ্ছে 5 আর দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 10। তাহলে আমরা কিভাবে সংখ্যা দুটোকে আইডেন্টিফাই করতে পারি খেয়াল করে দেখেন। আমরা কিন্তু সংখ্যা দুটোকে নানাভাবে আইডেন্টিফাই করতে পারি, তবে আমরা যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে সেটাই প্রসেস অনুযায়ী অঙ্কটা হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে বলেন তো দেখি? অঙ্কটাতে দেওয়া আছে x - y = 10 এবং xy ইকুয়াল দেওয়া আছে আমাদের 5 এবং বের করতে হবে x + y² এর মান, এটা ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে সুতরাং দিয়ে আমরা x + y তার উপর হোল স্কোয়ার এটা লিখব। লেখার পর বলেন তো এটার অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে x - y তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4xy। নিঃসন্দেহে আপনারা অনুসিদ্ধান্তগুলো সম্পর্কে জানেন, তো অনুসিদ্ধান্ত সম্পর্কে স্পেসিফিক 2-3টা ভিডিও আছে আমার চ্যানেলে, যদি কারো ধারণা কম থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন আপনারা। তাহলে ইকুয়াল x - y হোল স্কোয়ার, তাহলে x - y এর মান 10 দেওয়া আছে, তাহলে 10-এর উপর স্কোয়ার বসাই দিলাম, প্লাস 4 × xy এর মান কত? xy এর মান 5 দেওয়া আছে, 5 বসাই দিলাম, তাহলে 10 × 10 = 100
প্লাস হচ্ছে 4 5 20, তাহলে কত হয় আনসার 120। তাহলে নিঃসন্দেহে দেখেন আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর 120। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু বলি আপনাদেরকে, যদি আপনারা আমার কাছে অনলাইনে কেউ পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সরাসরি। মাত্র 510 টাকায় ম্যাথের একটা ফুল কোর্স আপনারা করতে পারবেন, এবং ম্যাথের চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসে, যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আপনাদের কমপক্ষে চ্যাপ্টার ওয়াইজ 50টা থেকে 60টা অঙ্ক করানো হবে। এবং টোটাল হচ্ছে এই মানে হচ্ছে আপনাদের এই যে কোর্সটা আমি লঞ্চ করেছি সেখানে মোটমাট প্রায় আমরা অঙ্ক করে দিব 600 বা 700 প্লাস, ওকে, মানে মিনিমাম 600 প্লাস অঙ্ক এই কোর্সের মধ্যে করে দিব। পাশাপাশি আরও 400 অঙ্ক আপনাদের প্র্যাকটিসের জন্য দিব। তো মোটামুটি যদি আপনারা 1000-এর মতো অঙ্ক করতে পারেন তাহলে কিন্তু কোনো চাকরির পরীক্ষাতেই মানে আপনাদের অঙ্কে আটকাবে না, অন্তত এমসিকিউ টাইপের পরীক্ষায় তো কখনোই আপনারা আটকাবেন না। আমি প্রত্যেকটা অধ্যায় করানোর সময় আগে বেসিক আলোচনা করি, তারপর শর্টকাটগুলো নিয়ে আলোচনা করি। তো আমার পড়ানোর স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা মনে করেন আমার কাছে আপনারা বুঝতে পারেন ঠিকঠাক মতো, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং 510 টাকা পে করে আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন। এই মুহূর্তে 2টো কোর্স চলছে, আরও একটা কোর্স আমরা লঞ্চ করছি। তো যদি আপনারা দ্রুত যোগাযোগ করেন তাহলে আমি এই কোর্সটা খুব দ্রুতই আপনাদের জন্য ওপেন করে ফেলবো, ওকে। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। বীজগণিতের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু কিউবের একটা অঙ্ক। কি বলা হচ্ছে, p - 1/p = 3 হলে p³ - 1/p³ = কত? তো এই অঙ্কটাতে আমরা শুরুতে কি লিখবো, আমরা লিখবো দেওয়া আছে। বলেন তো কি দেওয়া আছে? দেওয়া আছে p - 1/p = 3। বের করতে হবে কি, বের করতে হবে p³ - 1/p³, এটা ইকুয়াল টু কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা অঙ্কটা যদি সাজাই তাহলে আমরা লিখতে পারি p এর উপর কিউব মাইনাস 1/p তার উপর কিউব, তার মানে a³ - b³। তাহলে a³ - b³ a³ - b³ এর অনুসিদ্ধান্ত যদি আমরা খেয়াল করি তাহলে বলেন তো এর অনুসিদ্ধান্তটা কি? এর অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম a - b তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। নিশ্চয়ই আপনারা অনুসিদ্ধান্তগুলো জানেন, তাহলে এই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে প্রয়োগ করে দিব। তাহলে p - 1/p তার উপর কি হবে, কিউব প্লাস 3 ইন্টু এটা a আর এটা b, তাহলে p ইন্টু 1/p আর এখানে p - 1/p, ওকে। তাহলে এটার মান কত দেওয়া আছে 3, তাহলে 3-এর উপর কিউব বসায় দিলাম প্লাস কি হলো 3 ইন্টু p ক্রস, তাহলে 3 ইন্টু 1 ইন্টু, আচ্ছা বলেন তো এটার মান কত 3, তাহলে বসাই দিলাম 3, তাহলে 3-এর উপর কিউব মানে 27 প্লাস 3 আর 3 গুণ করলে 9 হয়, তাহলে 27 আর 9 কত হয় 36। তাহলে নিঃসন্দেহে আমাদের এই অঙ্কটার সঠিক উত্তর কত 36 বা 36। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত? কি বলা হচ্ছে, ব্যয়ের সাথে কিসের অনুপাত, সঞ্চয়ের অনুপাত কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি আয় কত তার, ওই ব্যক্তির আয় হচ্ছে 20,000 টাকা, মাসে যেহেতু বলা হচ্ছে মাসে 2000 টাকা 20,000 টাকা তার আয় এবং 18,000 টাকা তার কি ব্যয়, তাহলে আমরা লিখলাম ব্যয় ইকুয়াল 18,000 টাকা। আচ্ছা বলেন তাহলে সঞ্চয় কত, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 20,000 টাকা আয় 18,000 টাকা ব্যয়, তাহলে মাত্র 2,000 টাকা তার সঞ্চয়। তাহলে কি চেয়েছে, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, তাহলে ব্যয় অনুপাত সঞ্চয় আমরা বলবো ব্যয় অনুপাত কি সঞ্চয়, তাহলে ব্যয় কত 2,000 টাকা, আমরা ব্যয় কত আমাদের, ব্যয় কিন্তু আমাদের 18,000 টাকা, তাহলে ব্যয় হচ্ছে 18,000 টাকা অনুপাত সঞ্চয় হচ্ছে 2,000 টাকা। তাহলে আমরা একটু আগেই আলোচনায় আপনাদের বলেছি যে অনুপাত মানে তো ভগ্নাংশ, তার মানে প্রথমটা উপরে যাবে আর দ্বিতীয়টা নিচে যাবে। আমরা কাটাকাটি করব, 3 0 3 0 ক্রস 9 2 18 9 আর নিচে থাকবে 1, তাহলে ইকুয়াল 9 অনুপাত 1। মনে রাখতে হবে বিষয়টা যে অনুপাত সবসময় যদি কোনো সংখ্যা, মনে করেন আমি একটা সংখ্যা লিখলাম 8, এটাকে যদি অনুপাত আকারে প্রকাশ করি এর নিচে 1 ধরে নিয়ে 8 অনুপাত 1 এভাবে লিখতে হবে। তো ঠিক একইভাবে উপরে 9 তার নিচে 1, তাহলে 9 অনুপাত 1, এটা তার হচ্ছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 অনুপাত 1। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে দুটি রাশির যোগফল 242 এবং তাদের অনুপাত 6:5 হলে সংখ্যাদ্বয় কত, অর্থাৎ সংখ্যা দুটা কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে।
তাহলে যেহেতু দুইটি রাশির যোগফল বলা আছে 242 এবং ওই রাশি দুটোর অনুপাত আছে 6 এবং 5, তাহলে আমরা ধরতে পারি যে প্রথমটা হচ্ছে 6x এবং পরেরটা হচ্ছে 5x ধরে নিতে পারি। তাহলে প্রশ্ন মতে যেহেতু আমাদের বলেছে দুটি রাশির যোগফল 242, তাহলে আমরা বলতে পারি 6x প্লাস 5x ইকুয়াল টু 242। এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্কটা করা আপনার জন্য কোনো ব্যাপারই না। তাহলে 5 6 11x ইকুয়াল টু 242। তাহলে আমরা সুতরাং x এর মান যদি বের করতে পারি তাহলে 242কে 11 দ্বারা ভাগ, তাহলে 11 দুগুণ 22 2, তাহলে থাকলো 22, আবার 11 দুগুণ 22, তাহলে x এর মান কত পেলাম 22। এবারে আমরা কার মান বের করতে চাই, 6x এর মান এবং 5x এর মান। তাহলে আমরা যদি 6x এর মান বের করি তাহলে 6 × 22, তাহলে 6 দুগুণ 12 2 হাতে 1, 6 দুগুণ 12 আর একে 13, তাহলে একটা 132, আর আরেকটা কত 5x, তার মানে 5 × 22, তাহলে 5 দুগুণ 10 এর 0 হাতে কত 1, 5 দুগুণ 10 আর একে কত 11, তার মানে একটা 110 আর একটা হচ্ছে 132। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে অঙ্কটা কিভাবে করতে হচ্ছে আমাদের। এবার আমরা সর্বশেষ অঙ্কটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, অর্থাৎ 5:6, এতে শতকরা কত লাভ হবে। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু বুঝাই দিই আপনাদেরকে, আপনারা অঙ্কটা করে অবশ্যই এই অঙ্কটার অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বিষয়টা খেয়াল করেন, বিষয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তার মানে প্রথমটা কিন্তু ক্রয় মূল্য, এই 5 কি আমাদের ক্রয় মূল্য এবং এই 6 কি আমাদের বিক্রয় মূল্য। তার মানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 5:6, এতে শতকরা কত লাভ হবে। আচ্ছা বলেন তো দেখি, ক্রয় মূল্য যদি 5 হয় আর বিক্রয় মূল্য যদি 6 হয় তাহলে কয় টাকা লাভ হয়েছে, 1 টাকা। তার মানে আমরা শতকরা কত লাভ, তাহলে আমরা বলতে পারবো কিভাবে যে 5 টাকায় 1 টাকা লাভ, তাহলে 100 টাকায় কয় টাকা লাভ সেটা যদি আমরা বের করতে পারি তাহলে অবশ্যই অঙ্কটা আমরা করতে পারবো। তো যেহেতু এর উত্তরটা দেয়াই রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের আর মানে হচ্ছে কমেন্ট করার প্রয়োজন নেই। আপনারা অঙ্কটা কিভাবে করতে পারেন সেটা আমি একটু বলি। তো সবসময় আমাদের লাভ বা ক্ষতি হিসাব করতে হয় কিসের উপর, ক্রয় মূল্যের উপর। মনে রাখতে হবে নিচে থাকবে আপনাদের ক্রয় মূল্য আর কতটুকু লাভ হয়েছে সেটা বা ক্ষতি হয়েছে সেটা এখানে বসবে, গুণন হচ্ছে 100। এইভাবে আমরা বের করি। তাহলে ক্রয় মূল্য কত 5, তাহলে 5 বসাই দিলাম। লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1 টাকা, তাহলে 1 বসাই দিলাম। গুণন কত 100, তাহলে 5 20 কত 100, তাহলে 20 অর্থাৎ 20% বা 20% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবং এবারে আমি আপনাদের মানে করার জন্য বেশ কয়েকটা অঙ্ক দিচ্ছি, আপনারা এই অঙ্কগুলো অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই অঙ্কগুলোর অ্যান্সার কত হবে। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি। স্ক্রিনের 63 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি গ্রামের লোক সংখ্যা 8% হারে বেড়ে 1620 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল। তো এই অঙ্কটা আপনারা অবশ্যই করবেন, অঙ্কটা মোটামুটি কঠিন রয়েছে। তো অঙ্কটা করে হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার কাছে অনলাইনে পড়তে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আমি নাম্বারটা আবারও লিখে দিচ্ছি, 01642702760 এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।